নমস্কার বন্ধুরা, আরেকটি ভ্রমণ ভিডিওতে আপনাদের স্বাগত। গত ভিডিওয় আমি দেখিয়েছি কিভাবে ব্যাঙ্গালোর থেকে কেরল পৌঁছালাম আর যাত্রাপথের সমস্ত জায়গাটি। এই পর্বতে আমি আপনাদের দেখাবো কেরলের সবচেয়ে জনপ্রিয় স্থান মুন্নার। মুন্নার জায়গাটি মোটামুটিভাবে কেরলের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। এটি পশ্চিমঘাট পর্বতমালায় একটি খুব সুন্দর শৈল শহর। মুন্নারে রয়েছে খুব সুন্দর সমস্ত চা বাগান। আপনারা যখন মুন্নারে আসবেন দেখতে পাবেন ঢেউ খেলানো পাহাড়ের সারি, আর তার উপরে ছেয়ে রয়েছে সমস্ত সবুজ চা বাগান। অপরূপ সুন্দর এই দৃশ্য। কেরলে প্রবেশের পর থেকেই এই দৃশ্য যেন আস্তে আস্তে বদলে যাচ্ছিল। আমরা যতই মুন্নারের দিকে যাচ্ছি দৃশ্য যেন ক্রমেই অপরূপ হয়ে উঠছে। জঙ্গল আরও গাঢ় হচ্ছে, মাঝে মাঝে দুই একটি চা বাগান, আর তারই ফাঁকে দেখা যাচ্ছে কোথাও কোথাও জলস্রোত নেমে আসছে ছোট ছোট ঝর্ণা আকারে পাহাড়ের ওপর থেকে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ দেরি করে ফেললাম। পথে খিদে পেয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছিলাম কোথাও দাঁড়িয়ে দুপুরের লাঞ্চ খেয়ে নেওয়ার জন্যে, কিন্তু তেমন কিছু না পেয়ে আমরা এক জায়গায় দাঁড়ালাম শুধুমাত্র ম্যাগি বা এই জাতীয় কিছু খাবার খেয়ে দুপুরটা কাটিয়ে দেব বলে। মুন্নারে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি দুপুরের খাবার না পেয়ে, জাস্ট ম্যাগি খাওয়ার জন্যে। কিন্তু ঠিক যে দৃশ্য এক কথায় অতুলনীয়। আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি নিজেদের গাড়িতে করে। সামনে দূরে ওখানে একটা ঝর্ণা আছে, এখানে একটা সরু ঝর্ণা আছে, আর তার সামনে রয়েছে এরকমভাবে চা বাগান। খুব সুন্দর। আর নিচে এই জায়গাটায় রয়েছে ঝর্ণা, ঝর্ণার জল বয়ে যাচ্ছে, তার শব্দ এখান থেকে পাওয়া যাচ্ছে। আমরা এখনো মুন্নার থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে রয়েছি। তার আগে থেকেই খুব সুন্দর দৃশ্য শুরু হয়ে গেছে। যত সামনে যাব আরও বেশি সুন্দর হবে এই দৃশ্য। তো চলতে থাকি। এগুলো সব ঝর্ণার জল, এখান থেকেও আসছে। উপরে পাহাড়ের গা বেয়ে এই ঝর্ণার জলগুলো চলে আসছে। সরু রাস্তা যেন একেবারে সবুজ চা বাগানের বুক চিরে চলেছে সামনের দিকে। এঁকে বেঁকে চলেছে সে রাস্তা। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, কারণ মুন্নার বেশ উঁচুতে অবস্থিত। আমরা যতই মুন্নারের কাছে পৌঁছালাম এই চা বাগান এবং যে সবুজের যে দৃশ্য ক্রমেই বাড়তে থাকলো। মুন্নার নিয়ে বিশেষভাবে বলবার তেমন কিছু নেই, কারণ এখানে মানুষের তৈরি তেমন খুব বেশি কিছু নেই। যেন ঈশ্বর নিজের হাতে নিজের মনের মতো করে সমস্ত কিছু তৈরি করেছে। আর এই জন্যেই হয়তো কেরলকে বলা হয় ভগবানের নিজের দেশ। অপরূপে দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমেই সামনের দিক যেতে থাকলাম। পথে এক জায়গায় দেখতে পেলাম লাল ফুলের গাছ অনেকটা নিচে, ফলে আমরা বুঝতে পারলাম না যে কি ফুল এগুলো, কিন্তু গাছগুলি অত্যন্ত সুন্দর লাগছিল এই সবুজ চা বাগানের ভেতর দিয়ে। চা বাগান আমি আগেও দেখেছি দার্জিলিংয়ের যে মিরিক, সেখানে এমন চা বাগান দেখা যায়, সেটিও অত্যন্ত সুন্দর। কিন্তু মুন্নারের চা বাগানের দৃশ্য যেন একটু অন্যরকম, আরও সুন্দর, আরও সবুজ, আরও সাজানো। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে এই দৃশ্য দেখছেন ততক্ষণ পর্যন্ত এটা বোঝা সম্ভব নয়, বা আমি বলে বোঝাতে পারবো না যে জিনিসটা ঠিক কতটা সুন্দর। ক্যামেরাতে যতটুকু তোলা সম্ভব আমি
চেষ্টা করেছি সবচেয়ে সুন্দরভাবে তোলবার। কিন্তু আমার এই ক্যামেরাবন্দি করবার চেয়েও নিজে যে মুগ্ধ হয়ে দৃশ্যটা উপভোগ করছিলাম, সেটি ভাষায় প্রকাশ করবার মতো ভাষা আমার জানা নেই। আমাদের যাত্রাপথে পড়ল অনেকগুলি ছোট বড় ঝর্ণা। এইরকম ঝর্ণা এই পথে প্রায় আমরা 5-6টা পেয়েছি, তার মধ্যে কয়েকটি ছিল খুবই বড়। আর একটি ঝর্ণা দেখলাম যেটি আমাদের রাস্তা থেকে বেশ নিচুতে। আপনারা যখন এখানে বেড়াতে আসবেন তখন দেখবেন মুন্নারের যে সমস্ত সাইট সিনগুলি হয় তার ভেতরে অধিকাংশই থাকে বিভিন্ন রকম গার্ডেন এবং ঝর্ণা। আমরা যখন গাড়িতে করে এই রাস্তা পার হচ্ছি তার অনেকগুলিই আমরা দেখে ফেললাম। তবে মুন্নারের আমার মনে হয় সবচেয়ে সুন্দর যে জায়গাটি সেটি হলো ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক নিয়ে 2-4টি কথা না বললেই নয়। এই ন্যাশনাল পার্কটির বেস উচ্চতা, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেটির উচ্চতা 2000 মিটার। আর এই পার্কের ভেতরে রয়েছে পশ্চিমঘাট পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গ, যেটির উচ্চতা প্রায় 2700 মিটার। অর্থাৎ এর বেসটি আমাদের দার্জিলিংয়ের থেকেও একটু উঁচু, আর সর্বোচ্চ শৃঙ্গটি টাইগার হিলের চেয়ে আরও একটু উঁচু। আর এই পার্কের থেকে তৈরি হয়েছে অনেকগুলি ছোট ছোট ঝর্ণা, যেগুলি পরবর্তীতে গিয়ে কাবেরী নদী, যেটা পূর্ব দিকে প্রসারিত হয়, এবং পেরিয়ার নদী, যেটি পশ্চিম দিকে গিয়েছে, এই দুটি নদীর সঙ্গে মিলিত হয়েছে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে অনেক ধরনের জীব ও জন্তু দেখা যায়। তার মধ্যে রয়েছে ওয়াইল্ড ডগ, লেপার্ড, টাইগার বা বাঘ, হরিণ, আর সবথেকে বিখ্যাত নীলগিরি থর। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে বাস থেকে নামিয়ে দেওয়ার পরে আরও 1 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে পার্কটাকে ঘুরে দেখার জন্যে। এখান থেকে এইভাবে যাওয়া যাবে রাস্তা দিয়ে, আর এই ওপরে পুরো পাহাড়। ঝর্ণার জল ওখান থেকে নেমে আসছে। এখন বাজে প্রায় 5টা। আর এই জায়গাটা যে নীলগিরি থর বা যে সমস্ত ছাগলগুলি পাহাড়ের পরে হাঁটে, ভারতবর্ষে খুব কমই আছে, নীলগিরিতে এবং হিমালয়ে অল্প কিছু আছে। নীলগিরির এই অঞ্চলে সবচেয়ে বেশি এই ছাগলগুলি রয়েছে। আর ওদের বাঁচিয়ে রাখার জন্যে এই জায়গাটাকে রিজার্ভ ফরেস্ট করা হয়, যেটি কেরালার সবচেয়ে পুরানো এখানটার রিজার্ভ ফরেস্ট। আর এই পাহাড়েরই এখন চারিদিকে কুয়াশা হয়ে যাওয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, ওই ওপরের দিকে ওইগুলি দেখা যায়। তো এটাই আসবার জন্য নিচে থেকে বাসের টিকিট কেটে আসতে হয়, ওরা এখানটায় নামিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে হেঁটে ওপরে যেতে হয়। তো নিচে এখানটায় প্রত্যেকের জন্য টিকিট নিলে 235 টাকা, ছোটদের জন্য 135। তো প্রত্যেকের এই টিকিট কেটে ওপরে আসতে হবে, তারপরে এখানে নামিয়ে দেবে, তারপরে হেঁটে উপরে উঠতে হবে। এই যে মানুষ যেমন হেঁটে নামছে এরকম। কিন্তু এখন পুরো কুয়াশা হয়ে যাওয়ার জন্যে আর কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 5টা বাজে, এবারে আমাদের ফিরে যেতে হবে। এখন এতটাই কুয়াশা যে আমরা কিছু দূরের জিনিসও দেখতে পাচ্ছি না। আমাদের আর উপরে ওঠা হলো না লেট হয়ে যাওয়ার জন্যে। তবে জায়গাটা বেশ সুন্দর, তবে আমার মনে হয়েছে টিকিটের দামটা একটু বেশি। আমাদের মোট 4টে বড়দের এবং 2জন ছোটদের টিকিট কাটতে হলো 950 টাকা দিয়ে। অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। অনলাইনের টিকিট কাটতে হলেও এখানটায় এসে আপনি ভীম পে থেকে পেমেন্ট করে টিকিট কেটে নিতে পারেন। তারপরে ওরা প্রিন্ট আউট করে দিলে প্রিন্ট আউটটা নিয়ে চলে আসতে হবে। সামনেটা পুরো কুয়াশায় ঢেকে গেছে।
চারিদিক একদম কুয়াশায় ঢেকে গেছে। মুন্নার ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আর এখানটায় প্রতি 12 বছর অন্তর নীলকুরুঞ্জ ফুল ফোটে, তখন এই পুরো ভ্যালিটি নীল হয়ে যায়। 2018 সালে শেষ ফুটেছিল, পরের বার 2030 সালে ফুটবে। আর এর মধ্যে এই নীলকুরুঞ্জ ফুল আর দেখা যাবে না। এইগুলি নীলকুরুঞ্জ ফুল, এখানে এই যে ফুটেছে। আর এখানে দেখা পাওয়া যায় দেশের সবচেয়ে বড় প্রজাপতির। নীলগিরি থর আমরা ছবিতেই দেখি, এখন উপরে গিয়ে দেখতে পাইনি। এছাড়া এখানে রয়েছে প্রায় 132 রকমের পাখি। এখানে নতুন এক প্রজাতির ছোট ব্যাঙ আবিষ্কৃত হয়েছে। তো এই রকম জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় যদি কখনো মুন্নার আসেন, অবশ্যই এই জায়গাটি ঘুরে নেবেন। এটি ঘুরতে প্রায় হাফ ডে আপনার লেগে যাবে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। তারপরে আমরা আবার চললাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপনারা যখন মুন্নারে বেড়াতে আসবেন, তখন মুন্নারে সাইট সিনের মধ্যে আপনারা দেখে নিতে পারেন চিয়াপ্পারা ওয়াটারফলস, ভ্যালারা ওয়াটারফলস, মুন্নার রোজ গার্ডেন, মাটুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট, প্যালিভ্যাসেল ওয়াটার পার্ক, চিন্নাকামালাম ওয়াটারফলস, আর খুব ওপরে রয়েছে একটি ভিউ পয়েন্ট, সেই জায়গাটি, আর রিপল ওয়াটারফলস। মূলত এই ওয়াটারফলস এখানটায় দেখবার সবচেয়ে বেশি জায়গা। তবে আমার মনে হয় এখানটায় আপনারা যখন ঘুরবেন, এখানটায় আসল দেখবার জায়গা এখানটার যে চা বাগান সেইগুলি, এবং সেটি আপনারা যখন গাড়িতে করে ঘুরবেন তখনই এখানটায় দেখতে পাবেন। এখানে ঘুরতে এলে আমরা ছিলাম মূল শহর থেকে একটু দূরে একটি, গতকাল আমরা এই গ্রেস মুন্নারের এই রিসর্টটি বা হোটেলটিতে ছিলাম। হোটেলটি নতুন এবং বেশ ভালো, তবে এর সমস্যাগুলির মধ্যে এখানটার আশেপাশে কোনো খাবারের জায়গা নেই, চারিপাশ লোকালয় থেকে একটু দূরে। যদি আপনার কাছে গাড়ি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, নইলে এখানে এসে পৌঁছানো একটু সমস্যার। আর এখানটায় এসে পৌঁছাবার যে রাস্তা সেটি খুব একটা ভালো নয়। এই দেখুন মাটির রাস্তা, আর কিছুটা দূরে পাথরের বা পাকা রাস্তাটা আছে, সেখান থেকে 100 মিটার মতো এরকম কাঁচা রাস্তায় আসতে হবে। তারপরে যে হোটেলটি ভালো, কোনো অসুবিধা নেই। এখানটা ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছেন। ওপরে এদের খাওয়ার জায়গা, তারপরে আছে দোতলায় ডিলাক্স রুম, আর নিচে সাধারণ রুম। গাড়ি রাখারও বেশ ব্যবস্থা আছে। ঘরগুলো খুব সুন্দর, বাথরুম পরিষ্কার। তো এখানটা থাকার জন্যে যথেষ্ট ভালো। আমি এখানে মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, এবং অন্যান্য ওয়েবসাইট থেকেও বুকিং হয় এদের, বা ফোন করেও বুকিং করে নিতে পারেন। ভাড়া আনুমানিক যদি সাধারণ রুম হয় 2000 টাকার মতো, আর ডিলাক্স রুম হলে আরেকটু বেশি। তবে আপনারা চাইলে মূল শহরেও আপনারা থাকতে পারেন, মানে মুন্নার শহর যেটি, সেখানে তার পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া নিয়ে কিন্তু এই মুন্নার ঘুরতে পারেন। ঘর ভাড়া পড়বে পিক সিজন বাদে অন্য সময় কম বেশি 1500 টাকা থেকে 2500 টাকার মধ্যে। আর এখানটার পিক সিজন হয় 25শে ডিসেম্বর বা প্রায় পুরো ডিসেম্বর মাস, এবং দুর্গাপুজোর সময়। এই দুটো সময় ঘর ভাড়া বাড়তে পারে, না হলে বাকি সময় এরকম রেটে আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। আর এখানে এসে যদি প্রকৃতি অনুভব করতে হয়, প্রকৃতি যদি উপভোগ করতে হয়, তাহলে
আমি বলবো শহর থেকে একটু ভেতরের দিকে গিয়ে কোনো এক চা বাগানের মধ্যে আপনারা থাকতে পারেন। মুন্নার ঘুরবার জন্যে আপনাদের একদিনই যথেষ্ট, তবে আপনারা যদি এখানে থেকে খুব ভালোভাবে এনজয় করতে চান তাহলে আপনারা 2 দিন থেকে 3 দিন এখানে থাকতে পারেন। সেক্ষেত্রে এই এলাকায় আপনারা পেয়ে যাবেন 4 হুইল জিপগুলি, যেগুলি নিয়ে আপনারা অফ রোড বিভিন্ন অ্যাডভেঞ্চার করতে পারেন। আর সেটা না হলে আপনারা গাড়ি ভাড়া নিয়ে এই যে পয়েন্টগুলি বললাম এই পয়েন্টগুলি ঘুরে দেখতে পারেন। আপনাদের গাড়ি ভাড়া পড়বে দিনে 3000 টাকার কাছাকাছি, অর্থাৎ মোট খরচ যদি বলি আমি ধরে নিলাম আপনারা 1 রাত্রি এবং 2 দিন আপনারা থাকবেন। সকালে পৌঁছে সেই রাতটা থেকে পরের দিন দুপুর পর্যন্ত ঘুরে আবার বেরিয়ে যাবেন। এরকম যদি ট্যুর করেন তাহলে আপনাদের হোটেল ভাড়া পড়ছে 1500 থেকে 2000 টাকা, গাড়ি ভাড়া পড়ছে আনুমানিক 3000 টাকা এবং আপনাদের খাওয়া খরচ মাথা পিছু কম বেশি 500 টাকা। আর এই মুন্নার ঘুরে আপনারা চলে যেতে পারেন থেকাডি তার উদ্দেশ্যে বা আপনাদের পরবর্তী গন্তব্যে। আমি মুন্নারে যাচ্ছি তামিলনাড়ু হয়ে, তবে মানুষ সাধারণত কোচিন এসে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে মুন্নারে। কোচিন থেকে পাবলিক বাসও পাওয়া যায় অথবা গাড়ি নিয়েও আসতে পারেন। দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং যাত্রাপথে বেশ কয়েকটি জায়গা আপনাকে গাড়িতে দেখিয়ে দেবে। গাড়ি ভাড়া সাধারণত নিয়ে থাকে ওয়ান সাইড ড্রপের জন্য 3000 টাকার মতো। আর আপনি চাইলে কোচিন থেকে গাড়ি ভাড়া নিয়ে মুন্নার এবং অন্যান্য জায়গাগুলি ঘুরে 2-1 দিন বাদে আবার কোচিনে গিয়ে আপনারা গাড়ি ছেড়ে দিতে পারেন। তবে আমি যে জার্নিটা দেখাচ্ছি এটি আমি প্রথমে মুন্নারে যাচ্ছি এবং তারপরে আমি যাব থেকাডি, অর্থাৎ এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো থেকাডি, সেখান থেকে ঘুরে আমি চলে যাব আলেপ্পি। তো সেই ভিডিওটা থাকছে এর পরের পর্বে। ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে থেকাডি এবং আলিপ্পির ভিডিও নিয়ে। নমস্কার।